টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম যে 8টা বিদ্যালয়ের প্রশ্ন আছে তার সমাধান। তো দেখো, তোমাদের এর আগে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের সাজেশান দিয়ে দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো, আজকে তোমরা কোন কোন স্কুলগুলোর প্রশ্ন এবং তার উত্তর দেখতে চলেছো। প্রথম যে স্কুল আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এবং সাঁইথিয়া হাই স্কুল, যেটা 294 নম্বর পেজে পেয়ে যাবে। 2 জঙ্গিপুর হাই স্কুল এবং উলুবেড়িয়া হাই স্কুল, যেটা 294 নম্বর পেজে পাবে। তারপরে বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয় এবং বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল 295 পেজে পাবে প্রশ্নবিচিত্রা। কোচবিহার রামভোলা হাই স্কুল এবং নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল, এটা তোমরা পেজ নাম্বার 295 পাবে। বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল, ডেবরা হরিমতি সরস্বত বিদ্যামন্দির, এটা তোমরা 296 নম্বর পেজে পাবে। গোড়াবাজার আইসিআই ইনস্টিটিউশন ও পরমানন্দ জগন্নাথ ইনস্টিটিউশন 296 নম্বর পেজে পাবে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার। হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এবং বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস, এটা 297 নম্বর পেজে পাবে। এবং 8 নম্বর স্কুল আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস এবং বার্লো গার্লস হাই স্কুল এইচএস 297 নম্বর পেজে তোমরা পাবে। এই স্কুলগুলোর সমাধান আজকে তোমরা এই ভিডিওতে দেখতে চলেছ। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের রায়মার্টিনের যে প্রথম স্কুলটা রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এবং সাঁইথিয়া হাই স্কুল, এর প্রশ্ন এবং তার উত্তর। এটা তোমরা তোমাদের অষ্টম শ্রেণীর যে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা আছে সেই বইয়ের 294 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। তোমরা নিশ্চয়ই এবার জেনে গেছো, এবার থেকে তোমাদের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হবে। এর আগে যেখানে তোমাদের পূর্ণমান ছিল 15, সেখানে এবছর থেকে তোমাদের 30 নম্বরের প্রশ্ন এবং তো এই জন্য তোমাদের প্রশ্ন বিভাজনটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ফার্স্টে আমি প্রশ্ন বিভাজনটা তোমাদের দেখাবো, তারপরে তোমাদের এই যে প্রথম স্কুল তার প্রশ্ন এবং তার উত্তরে চলে যাব। তোমাদের এর আগে আমি অষ্টম শ্রেণীর ইতিহাসের রায়মার্টিনের 3টে ক্লাসের বা 3টে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর দিয়ে দিয়েছি। তোমরা যারা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী তোমাদের সাজেশনগুলো সব কটা সাবজেক্টে দেওয়া হয়ে গেছে, সেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। তো দেখো, ফার্স্টে তোমাদের যে মাস ডিস্ট্রিবিউশন রয়েছে, পৃথিবীর অন্দরমহল, অস্থির পৃথিবী, শিলা, ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সম্পর্ক, এগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। তার মধ্যে দেখো, পৃথিবীর অন্দরমহল থেকে তোমাদের এমসিকিউ থাকবে 6টা, অস্থির পৃথিবী থেকে তোমাদের 3 নম্বর প্রশ্ন থাকবে 2টো, শিলা থেকে 5 নম্বর প্রশ্ন থাকবে 2টো, আর ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক, এখান থেকে তোমাদের 1 নম্বর প্রশ্ন থাকবে 4টে এবং 2 নম্বর প্রশ্ন থাকবে 2টো। মোট এইভাবে তোমাদের 30 নম্বরের নাম্বার বিভাজন হবে। তো দেখো, প্রথমে এই বইয়ে যে প্রথমে যে প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 গুণ 6 সমান 6। প্রথম যে প্রশ্ন দেখো, পৃথিবীর গভীরতম গর্তটি হলো এ রবিনসন দ্বীপ, বি কোলা, সি মারিয়ানা খাত, ডি কোনোটি নয়। উত্তর হবে কোলা। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন রয়েছে পৃথিবীর মহাসাগরগুলির তলদেশ গঠিত হয় এ লোহা ও ম্যাগনেসিয়াম দিয়ে, বি লোহা ও নিকেল দিয়ে, সি সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে, ডি সিলিকন ও নিকেল দিয়ে। এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে সি সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, উষ্ণ প্রস্রবণের জল গরম হয় ভূতাপ শক্তির জন্য, সূর্যের আলো থেকে তাপ গ্রহণ করে, সরাসরি লাভার সংস্পর্শে থাকার জন্য, নাকি কয়লা খনিতে থাকার জন্য। এর যেটা সঠিক উত্তর সেটা হবে ভূতাপ শক্তির জন্য। পরের প্রশ্ন দেখো, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, 16 ডিগ্রি, 17 ডিগ্রি নাকি 30 ডিগ্রি। উত্তর হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন দেখো, এস তরঙ্গ প্রবাহিত হয় তরল, অর্ধতরল, কঠিন নাকি গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে। উত্তর হচ্ছে কঠিন মাধ্যমের মধ্য দিয়ে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যার আগে বলে রাখি, তোমাদের এরপরে কোন সাবজেক্টের রায়মার্টিন বা তোমার যে সাজেশন প্রশ্ন উত্তর দিচ্ছি সেগুলো চাও, কোন সাবজেক্টের চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট লিখে জানাবে।
কমেন্টে তার সঙ্গে তোমরা কে কোন স্কুল থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর, অন্তঃকেন্দ্র মণ্ডল ও বহিঃকেন্দ্র মণ্ডলের মধ্যে রয়েছে কনরাড, লেম্যান, গুটেনবার্গ নাকি মোহ বিযুক্তি রেখা? উত্তর যেটা হবে, সঠিক উত্তর সেটা হচ্ছে লেম্যান বিযুক্তি রেখা। তোমাদের এই বিযুক্তি রেখাগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, 2 শূন্যস্থান পূরণ করো, 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সার্কভুক্ত নয়, কি হবে? চীন ও মায়ানমার। ভুটানের প্রধান নদীর নাম হলো মানস এবং প্রধান ভাষা হলো জাংখা। পরের প্রশ্ন, শুদ্ধ বা অশুদ্ধ লেখো, 1 গুণ 2 সমান 2। সার্কের সদস্য দেশের সংখ্যা হলো 8টি, উত্তরটা হচ্ছে একদম সঠিক। আর নেপালের প্রধান ভাষা হলো বাংলা, এটা ভুল, সঠিক উত্তর হচ্ছে নেপালি। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 2 গুণ 2 সমান 4। প্রথম যে প্রশ্ন দেখে নেবো, দেখো কি রয়েছে, পাকিস্তানের জলসেচ ব্যবস্থা কি ধরনের? উত্তর কি লিখবে? জলসেচ পদ্ধতি, পয়েন্ট দিবে, দিয়ে লিখবে পাকিস্তানে মূলত 3টি পদ্ধতিতে জলসেচ করা হয়, যথা 1 সেচ খাল, 2 ক্যারেজ প্রথা, যেটা হচ্ছে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল সরবরাহ করা, 3 বাঁধ। তো প্রথম পয়েন্ট দিবে সেচ খাল, দিয়ে লিখবে পাকিস্তানের প্রায় 43টি সেচ খাল আছে, যাদের মোট দৈর্ঘ্য প্রায় 58,000 কিলোমিটার এবং যার সাহায্যে প্রায় 3.5 কোটি একর জমিতে সহজে জলসেচ করা সম্ভব হয়েছে। এদেশের গুরুত্বপূর্ণ সেচ খালগুলি হলো ইরাবতী নিম্ন, বাড়ি দোয়াব খাল, উচ্চ ও নিম্ন চন্দ্রভাগা খাল, উচ্চ ও নিম্ন বিতস্তা খাল, সিন্ধু খাল প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। পরের পয়েন্ট দেবে ক্যারেজ প্রথা। তোমাদের ক্যারেজ প্রথার টিকাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো এর উত্তরে লিখবে পাকিস্তানের শুষ্ক অঞ্চল বালুচিস্তান প্রদেশ সহ মরুপ্রায় অঞ্চলগুলিতে যাতে জল শুকিয়ে না যায়, সেজন্য মাটির নিচে কংক্রিটের সুড়ঙ্গ মানে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ কেটে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয়। এর ফলে জল বেশি পরিমাণে বাষ্পীভূত হতে পারে না, জলের অপচয় কম হয়। তাছাড়া পাকিস্তানে স্থান বিশেষে পারস্যের চাকা বা পার্সিয়ান হুইলের মাধ্যমেও জলসেচ করা হয়। 3 নম্বর পয়েন্ট দেবে বাঁধ, দিয়ে লিখবে পাকিস্তানের প্রধান নদী ও তার উপনদীগুলি যেমন ঝিলাম, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রুর ওপর দিয়ে অসংখ্য বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়েছে। পাকিস্তানে জলসেচ তথা কৃষির প্রয়োজনে সিন্ধু নদের উপর নির্মিত বাঁধগুলি হলো শুক্কুর বাঁধ, জিন্না বাঁধ, তারবেলা বাঁধ, কোটার বাঁধ, গোলাম মোহাম্মদ বাঁধ। ঝিলাম বা বিতস্ত নদীর ওপর মঙ্গলা, রাসুল, শতদ্রুর ওপর লেমান প্রভৃতি বাঁধ নির্মিত হয়েছে। পরের প্রশ্ন দেখো, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা যেন লেখো। তো দেখো উত্তরে লিখবে ভারতের উত্তরে অবস্থিত স্থলবেষ্টিত দেশ অর্থাৎ ল্যান্ড লকড কান্ট্রি নেপাল পর্যটন শিল্পে অভাবনীয় উন্নতি করেছে। তার কারণ, প্রথম পয়েন্ট দিবে অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত নেপাল একটি পর্বতময় রাষ্ট্র। বৈচিত্র্যময় স্বাভাবিক উদ্ভিদে আবৃত ভূপ্রকৃতির অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য সমগ্র বিশ্ববাসীর কাছে অত্যন্ত আকর্ষণীয়। পৃথিবীর 10টি উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টি নেপালে অবস্থিত। চির তুষারাবৃত পর্বতশৃঙ্গগুলি সহ সমগ্র হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম। পরের পয়েন্ট দেবে ট্রেকিং বা পর্বতারোহণ, দিয়ে তোমরা লিখবে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848.86 মিটার, নেপালে অবস্থিত, যা সমগ্র পৃথিবীর পর্বতারোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পর্বতশৃঙ্গ জয়ের আকর্ষণে পর্বতারোহীরা নেপালের বিভিন্ন পর্বতের বেস ক্যাম্পে চলে আসে। এর ফলে বহু বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। 3 নম্বর পয়েন্ট দেবে স্থাপত্য ভাস্কর্য, দিয়ে লিখবে বহু প্রাচীনকাল থেকে নেপাল স্থাপত্য, ভাস্কর্য ও কারুকার্যে পৃথিবী বিখ্যাত। নেপালের কপিলাবস্তুর অট্টালিকা, পশুপতিনাথের মন্দির, গিরিমালা, সুশোভিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যময় নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখরা, পাটন, লুম্বিনী, মুক্তিনাথ যেটা নাকি তীর্থস্থান, পাটন, ভাটগাঁও যেটা পুরাকীর্তি, জনকপুর, অন্নপূর্ণা, নাগারকোট, বীরগঞ্জ প্রভৃতি দর্শনীয় স্থানগুলি চোখ ধাঁধানো ভাস্কর্য দর্শকদের মুগ্ধ করে। তারপরের পয়েন্ট আছে রাজধানী হিসেবে কাঠমান্ডু। পরের পয়েন্ট আছে হোটেল ও রেস্টুরেন্ট। তারপরের পয়েন্ট আছে সরকারি আনুকূল্য। এগুলো আমি আর বললাম না, বললে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। এখানে যদি তোমার দেখতে অসুবিধা হয় আমি সরকারি আনুকূল্যটা পড়ে দিচ্ছি।
পর্যটন শিল্পের সর্বাঙ্গীন উন্নতির জন্য নেপাল সরকার অত্যন্ত আন্তরিক। তার ফলে নেপালে পর্যটন শিল্পের অভাবনীয় উন্নতি হয়েছে। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বত আরোহণ করতে আসেন কেন? আর পরের পার্টের প্রশ্ন আছে, সার্ক কত সালে গঠিত হয়? উত্তর লিখবে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, যা সমগ্র পৃথিবীর পর্বতারোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পর্বত শৃঙ্গ জয়ের আকর্ষণে পর্বতারোহীরা নেপালের বিভিন্ন পর্বতের বেস ক্যাম্পে চলে আসেন। এর ফলে বহু বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। আর পরের যে পার্ট আছে, সার্ক কত সালে গঠিত হয়, তার উত্তরে লিখবে সার্ক গঠিত হয় 1985 সালের 2 ডিসেম্বর। এবার দেখো পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। 3 গুণ 2 সমান 6। প্রথম যে প্রশ্ন কি আছে দেখো, টিকা লেখো। সিসমোগ্রাফ, উত্তরে লিখবে অর্থ, পয়েন্ট দিবে, দিয়ে লিখবে গ্রিক শব্দ সিসমোস থেকে সিসমো শব্দটি এসেছে, যার অর্থ ভূকম্পন, এবং গ্রাফ এর অর্থ লেখচিত্র। সংজ্ঞা, পয়েন্ট দিবে, দিয়ে লিখবে ভূমিকম্পের উৎস, কম্পনের তীব্রতা, সময় ও গতিবিধি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সিসমোগ্রাফ বা ভূমিকম্প লিখো যন্ত্র বলে। এর আবিষ্কারককে 1892 সালে ইংরেজ ভূতত্ত্ববিদ জন মিলনে প্রথম এই যন্ত্র আবিষ্কার করেন। বৈশিষ্ট্য দিয়ে লিখবে 1, এই যন্ত্রের ভিত মাটির গভীরে শক্ত করে বসানো থাকে। 2, কম্পনের সময় যন্ত্রে লাগানো কাগজে আঁকাবাঁকা রেখা ফুটে ওঠে, একে সিসমোগ্রাম বলে। 3, আধুনিক সিসমোগ্রাফে আলোকরশ্মি বা কম্পিউটারের সাহায্যে ভূকম্পের সূক্ষ্মাতিসূক্ষ্ম তীব্রতা লিপিবদ্ধ করা যাচ্ছে। ওদের দেখো 2 নম্বর, টিকা লেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। উত্তর, বিশ্বের 40% আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে ঘিরে নিরপেক্ষ ও অভিসারী পাত সীমান্তে আংটি বা বলয় আকারে বা কোমর বন্ধনীর আকারে অবস্থান করছে। মেঘলা শব্দের অর্থ কোমর বন্ধনী, তাই এই অংশকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলে। এর 2টি শাখা রয়েছে, যথা 1 পূর্ব উপকূলীয় বলয়, 2 হচ্ছে পশ্চিম উপকূলীয় বলয়। দেখো পূর্ব উপকূলীয় বলয় যেটা আছে লিখে নেবে, পশ্চিম উপকূলীয় বলয়টাও এখানে ডিসপ্লে করা আছে, সেটা লিখে নেবে। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে। তারপরে পরের পয়েন্ট দেবে অধিকাংশ আগ্নেয়গিরি অবস্থানের কারণ, দিয়ে লিখবে প্রশান্ত মহাসাগরীয় পাত হলো একটি নিমজ্জিত পাত। এখান থেকে শুরু করে এই শেষে দেখো লেখা আছে, যাকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বা ফায়ার রিং অব দ্য প্যাসিফিক বলা হয়। এটা সম্পূর্ণটা লিখে ফেলবে। ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্ন। 3 নম্বর, ভূমিকম্পের পি, এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর লিখবে ভূমিকম্পের ফলে সৃষ্ট তরঙ্গ ভূকম্প তরঙ্গ নামে পরিচিত। ভূমিকম্প তরঙ্গ প্রধানত 3 প্রকারের হয়, যথা এ প্রাথমিক তরঙ্গ, বি গৌণ তরঙ্গ, সি পৃষ্ঠ তরঙ্গ। তো এবার দেখো প্রতিটি তরঙ্গের সম্বন্ধে এখানে লেখা হচ্ছে বৈশিষ্ট্যগুলো। প্রথমে দেখো প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গের বৈশিষ্ট্য। প্রথম পয়েন্ট দিবে কম্পনের দিক, দিয়ে এটা লিখে নেবে এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ তরঙ্গ যেদিকে যায় মাধ্যমের কণাগুলি সেদিকে কাঁপতে থাকে। 2 নম্বর পয়েন্ট দেবে শক্তি, দিয়ে লিখে নেবে সর্বাধিক শক্তিশালী তরঙ্গ। 3 নম্বর পয়েন্ট দেবে তরঙ্গ দৈর্ঘ্য, দিয়ে তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট। ঠিক আছে, একইভাবে গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ পয়েন্ট করবে, তার বৈশিষ্ট্য কম্পনের দিক অনুযায়ী যে বৈশিষ্ট্য সেটা এখানে লেখা আছে, লিখে নেবে। শক্তি, যে তোমাদের শক্তি অনুযায়ী যে তোমাদের এখানে লেখা আছে সেটা লিখে নেবে। তরঙ্গ দৈর্ঘ্য সম্বন্ধে যেটা লেখা আছে লিখে নেবে। তারপরে যে পয়েন্ট সেটা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ, যেটাকে লং ওয়েভ বলা হয়। এর বৈশিষ্ট্যগুলো কম্পনের দিক, শক্তি এবং তরঙ্গ দৈর্ঘ্য, এই 3টে পয়েন্টে তোমরা লিখে নেবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি যদি এটা পড়াই তাহলে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদেরই আর দেখতে ভালো লাগবে না। 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। 5 গুণ 2 সমান 10। প্রথম যে প্রশ্ন আমরা দেখে নেব, দেখো অসমসত্ব মিশ্রণ কাকে বলে? সংঘাত ও অসংঘাত শিলার মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। পিট কয়লার রূপান্তরিত রূপটি কি লেখো? উত্তর লিখবে যে মিশ্রণের উপাদানগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে তাকে অসমসত্ব বা হেটেরোজেনিয়াস মিশ্রণ বলে। এবার দেখো সংঘাত শিলা আর অসংঘাত শিলার পার্থক্য আছে। তো বিষয় যদি সংজ্ঞা
বিষয় ধরি, তাহলে সংঘাত শিলার ক্ষেত্রে লিখবে যান্ত্রিক উপায়ে গঠিত পলল সঞ্চিত হয়ে সৃষ্ট পাললিক শিলাকে সংঘাত শিলা বলে। আর অসংঘাত শিলার ক্ষেত্রে লিখবে জৈবিক বা রাসায়নিক উপায়ে গঠিত পলল সঞ্চিত হয়ে সৃষ্ট পাললিক শিলাকে অসংঘাত শিলা বলে। তারপরের যে বিষয় সেটা হচ্ছে দানার আকৃতি, দিয়ে লিখবে এই শিলার দানাগুলি অপেক্ষাকৃত বড় হয় আর এই শিলার দানাগুলি তুলনামূলকভাবে ছোট হয়। এটা লিখবে অসংঘাত শিলার ক্ষেত্রে। এবার দেখো পরের যে প্রশ্ন, কাস্ট ভূমিরূপ কি? খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম লেখো। মার্বেল শিলার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1, 2 + 1 + 2 এইভাবে লেখা আছে। দেখো প্রথমে দেখো কাস্ট ভূমিরূপের সংজ্ঞা কি আছে। দেখো কাস্ট কথাটি স্লোভেন শব্দ ক্লাস এর জার্মানি রূপ থেকে এসছে, যার অর্থ হলো উন্মুক্ত প্রস্তরক্ষেত্র। চুনাপাথর দ্বারা গঠিত ভূমিরূপকে কাস্ট ভূমিরূপ বলে। এবার এর উৎপত্তিটা তোমরা লিখে নাও। উৎপত্তি বৃষ্টির জলে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে এবং তা চুনাপাথরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে নানা ধরনের ভূমিরূপ গড়ে তোলে। তো ভূমিরূপ পয়েন্ট করবে, দিয়ে ভূমিরূপের লিখবে, দিয়ে তোমার এখানে লিখবে স্টেলাকটাইট ও স্টেলাগমাইট পয়েন্ট করবে, দিয়ে প্রথম পয়েন্ট দিয়ে এটা লিখবে। 2 নম্বর লিখবে স্তম্ভ, দিয়ে এটা লিখে দেবে। দিয়ে উদাহরণ তোমরা লিখবে দেহরাদূনের তপকেশ্বর, মেঘালয়ের চেরাপুঞ্জি, অন্ধ্রপ্রদেশের বোরা গুহা। ঠিক আছে, তারপরে দেখো খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম হলো মোর স্কেল। এখানে দেখো যেখানে এর মান আছে 1, তার জন্য ছোট এর উত্তরটা হবে। পরেরটা শেষের যে প্রশ্ন, মার্বেল শিলার বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্যতে প্রথম পয়েন্ট দেবে খনিজ, দিয়ে লিখবে চুনাপাথর, আর সৃষ্টির প্রক্রিয়া দিয়ে লিখবে তাপজনিত রূপান্তরের ফলে চুনাপাথর মার্বেলে পরিণত হয়। বোঝা গেছে? তারপরে আসছে 3 নম্বর প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়? উত্তর লিখবে শিলা থেকে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় পেডোজেনেসিস। এটি কয়েকটি পর্যায়ক্রমিক পদ্ধতিতে সৃষ্টি হয় যা নিম্নে বর্ণনা করা হল। দিয়ে প্রথম পয়েন্ট দিবে আবহাওয়া বিকার বা ওয়েদারিং, দিয়ে এই কথাটা লিখে নেবে। এর লেখা আছে সেটা ভালো করে লিখে নেবে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট দেবে সংযোজন বা এডিশন, দিয়ে সংযোজন সম্বন্ধে যেটা লিখে দিচ্ছি সেটা লিখে নেবে। তারপরে আছে অপসারণ, দিয়ে অপসারণটা এইভাবে লিখে নেবে। পরের পয়েন্ট দেবে রেগোলিথের উৎপত্তি, দিয়ে তোমরা এইভাবে যে ডিসপ্লে হচ্ছে তোমাদের স্ক্রিনে সেভাবে তোমরা লিখে নেবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের 8ম শ্রেণীর ভূগোলের হলিস্টিক টেকনোলজি প্রশ্ন উত্তর পর্বটি শেষ হলো। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের 8ম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার দ্বিতীয় যে স্কুলটা রয়েছে, অর্থাৎ জঙ্গিপুর হাই স্কুল এবং উলুবেড়িয়া হাই স্কুল, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 294 পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের একটা করে সেটের সাজেশন দিয়ে দিয়েছি। এছাড়াও রায়মার্টিনের বিভিন্ন স্কুলের বিভিন্ন সাবজেক্টের প্রশ্নোত্তরগুলো দেওয়া চলছে। তো সেইগুলো যদি না দেখে থাকো, সেগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিও। তোমরা নিশ্চয়ই জেনে গেছো তোমাদের এবার থেকে হলিস্টিক কার্ডে যে নাম্বার বিভাজন রয়েছে সেই অনুযায়ী প্রশ্নপত্র সেট হবে। তার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এটা হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী বানানো হয়েছে। তো প্রথমে তার জন্য তোমাদের একবার নাম্বার বিভাজনটা দেখিয়ে দেবো, দিয়ে আমি প্রশ্ন উত্তরে চলে আসবো এই স্কুলের। প্রথমে দেখো তোমাদের নাম্বার বিভাজনে পৃথিবীর অন্দরমহল থেকে তোমাদের 6টা এমসিকিউ থাকবে। অস্থির পৃথিবী থেকে তোমাদের থাকবে 2টো 3 নম্বর প্রশ্ন। শিলা থেকে তোমাদের থাকবে 2টো 5 নম্বর প্রশ্ন। ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক, এখান থেকে 4টে 1 নম্বর প্রশ্ন এবং 2টো 2 নম্বর প্রশ্ন থাকবে। এভাবে মোট 30 নম্বরের নাম্বার বিভাজন হবে। তো দেখো তোমাদের এই স্কুলের যে প্রথম প্রশ্নটা রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 × 6 = 6। প্রথম যে প্রশ্ন, ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে লাভা, নাকি পাইরোক্লাস্ট, নাকি ম্যাগমা, নাকি সবকটি ঠিক? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ম্যাগমা। নেক্সট দেখো 2 নম্বরে চলে যাব। প্রদত্তগুলির মধ্যে ভূ অভ্যন্তরের সবচেয়ে পুরু স্তরটি হলো ভূত্বক, নাকি কেন্দ্রমণ্ডল, নাকি গুরুমণ্ডল, নাকি শিলামণ্ডল? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। নেক্সট 3 নম্বরে চলে যাবো আমরা। মহাদেশীয় ভূত্বক গঠিত গ্রানাইট, বেলে পাথর, ব্যাসল্ট,
স্লেট দিয়ে, কি দিয়ে গঠিত হয়? উত্তর হচ্ছে গ্রানাইট দিয়ে। পরের প্রশ্ন চলে যাব 4 নম্বর। বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে কনরাড বিযুক্তি, গুটেনবার্গ বিযুক্তি, লেইম্যান বিযুক্তি নাকি মোহরভিসিক বিযুক্তি? তো এটার যেটা সঠিক উত্তর সেটা তোমরা দেখে নাও, সেটা হবে লেইম্যান বিযুক্তি। নেক্সট চলে আসছি। পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো 6300 কিলোমিটার, 6450 কিলোমিটার, 6370 কিলোমিটার, 6730 কিলোমিটার। উত্তর হচ্ছে 6370 কিলোমিটার। নেক্সট 6 নম্বর। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস নাকি 10 ডিগ্রি সেলসিয়াস? উত্তর হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন 2 নিচের বাক্যগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো, যে কোনো দুটি। দেখো প্রথম প্রশ্ন কি আছে, মায়ানমারের রাজধানী নেপায় দাও, ঠিক, তাই জন্য রাইট দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধান নদী হচ্ছে মানুষ, ভুল। সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে পদ্মা হবে। আর ভারত ও শ্রীলঙ্কা মালাক্কা প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, এটাও ভুল উত্তর। সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে পপ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। চলে আসবো নেক্সট প্রশ্নে। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 গুণ 2 সমান 2। প্রথম কি প্রশ্ন আছে দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর লিখবে মাউন্ট এভারেস্ট। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর লিখবে ঢাকা। নেক্সট, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি করতে বলেছে। 2 গুণ 2 সমান 4। প্রথম যে প্রশ্ন আছে দেখে নাও, ক্যারেজ প্রথা কি? উত্তর লিখবে এক ধরনের জলসেচ প্রথা হলো ক্যারেজ প্রথা। পাকিস্তানের পশ্চিমের শুষ্ক অঞ্চলে মানে বালুচিস্তানে প্রচণ্ড তাপে শুকিয়ে যাওয়ার ভয়ে মাটির উপর দিয়ে জল নিয়ে যাওয়া সম্ভব হয় না বলে মাটির তলায় সুড়ঙ্গ কেটে কৃষি জমিতে জল নিয়ে যাওয়া হয়, একে ক্যারেজ প্রথা বলা হয়। নেক্সট 2 নম্বর, সার্ক কি? উত্তর লিখবে, পুরো কথা লিখবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ। উদ্ভব হয়েছিল 1985 সালের 8ই ডিসেম্বর এই পরিষদ গঠিত হয়। সদস্য হচ্ছে গঠনকালে সার্ক 7টি দেশ নিয়ে গঠিত হয়েছিল, কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা 8, যথা ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ আর আফগানিস্তান। সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, যেটা হচ্ছে নেপালের রাজধানী। তোমাদের প্রশ্নে আসতে পারে নেপালের রাজধানীর নাম কি, তখন লিখবে তোমরা কাঠমান্ডু। উদ্দেশ্য, সার্ক প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কি ছিল? প্রথম হচ্ছে ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে শান্তি ও স্থায়িত্ব, বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো, আঞ্চলিক সহযোগিতা। তারপরে তোমাদের যেটা আছে 5 নম্বরে, বাণিজ্যিক পণ্যদ্রব্য আদান প্রদান, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি, সাংস্কৃতিক ভাবের মানে নাটক, উপন্যাস, প্রযুক্তি, বিজ্ঞান, খেলাধুলা, চলচ্চিত্র প্রভৃতির বিনিময় ঘটানো, এগুলো হচ্ছে উদ্দেশ্য ছিল। পরের যে প্রশ্ন চলে যাব, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। উত্তর লিখবে, ভারতের উত্তরে অবস্থিত স্থলবেষ্টিত দেশ অর্থাৎ ল্যান্ড লকড কান্ট্রি নেপাল পর্যটন শিল্পে অভাবনীয় উন্নতি করেছে। তার কারণ দিয়ে প্রথম পয়েন্ট লিখবে অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য। যে দেখো যেটা লেখানো হয়েছে সেটা সুন্দর করে লিখে নেবে। এরপরে তোমরা যে 2 নম্বর পয়েন্ট আছে লিখবে ট্রেকিং বা পর্বতারোহণ, অর্থাৎ পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, যা সমগ্র পৃথিবীর পর্বতারোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। দিয়ে এই পয়েন্টটা যেটা লেখানো আছে লিখবে, আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না। 3 নম্বর পয়েন্ট দিবে স্থাপত্য ভাস্কর্য, দিয়ে এখানে যেটা ডিসপ্লে হচ্ছে সেটা লিখবে, কি কি স্থাপত্য ভাস্কর্য আছে সেটা এখানে লেখানো হলো। 4 নম্বরে এবার কি লিখবে দেখে নাও, আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। 4 নম্বরের রাজধানী হিসেবে কাঠমান্ডু দিয়ে এটা লিখবে। তারপরে লিখবে হোটেল ও রেস্টুরেন্ট পয়েন্ট দিয়ে এটা লিখবে। তারপরে 6 নম্বর লিখবে সরকারি আনুকূল্য দিয়ে এটা লিখে ফেলবে। ঠিক আছে, এবার আসবো 4 নম্বর প্রশ্ন। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। 3 গুণ 2 সমান 6। দেখো প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্যানজিয়া এবং প্যানথালাসা কাকে বলে? উত্তর লিখবে প্যানজিয়া। প্যানজিয়ার প্যানের অর্থ হলো অল বা সমস্ত, আর জিয়ার অর্থ হলো পৃথিবী বা ভূখণ্ড। আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একত্রে একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত, একে প্যানজিয়া বলা হয়। আবহবিদ আলফ্রেড ওয়েগনার প্যানজিয়া নাম দেন। প্যানজিয়ার পরবর্তীকালে 2টি অংশে বিভক্ত হয়, যথা উত্তরাংশের নাম হয় লরেসিয়া এবং দক্ষিণাংশের নাম হয় গন্ডোয়ানা ল্যান্ড। আর প্যানথালাসা কি? প্যানের অর্থ সমস্ত এবং থালাসা শব্দের অর্থ সমুদ্র। প্যানজিয়াকে ঘিরে পৃথিবীর সমস্ত মহাসাগর একত্রে একটি বিশাল মহাসাগর রূপে অবস্থান করত, একে আবহবিদ আলফ্রেড ওয়েগনার প্যানথালাসা নাম দেন। এবার দেখো
তোমার 2 নম্বরে যে প্রশ্ন আছে, অভিসারী এবং অপসারী পাত সীমানা কাকে বলে? তো অভিসারী পাত সীমানা, যেটাকে কনভার্জেন্ট প্লেট মার্জিন বলছে, যে সীমানা বরাবর পাত দুটি পরস্পরের দিকে এগোতে থাকে তাকে অভিসারী পাত সীমানা বলে এবং এই পাত সঞ্চরণ অভিসারী পাত সঞ্চরণ নামে পরিচিত। আর এর উদাহরণ হচ্ছে ইউরেশিয়া পাত ও ভারতীয় পাতের সীমানা। আর অপসারী বা প্রতিসারী পাত সীমানা কাকে বলে? যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে তাকে অপসারী বা প্রতিসারী পাত সীমানা বলা হয় এবং এরূপ প্রতিসারী পাত সরণ নামে পরিচিত। উদাহরণ হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলদেশে মধ্য সামুদ্রিক শৈলরাশি বরাবর এই প্রকার পাত সীমানা দেখা যায়। এবার দেখো পরের যে প্রশ্ন, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন? তো উত্তরে কি লিখবে? অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলার কারণ, 1, মহাদেশীয় ও মহাসাগরীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হলে ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে ও সামুদ্রিক খাত সৃষ্টি করে, যেমন প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। 2, নিমজ্জিত পাতের কিছু অংশ অ্যাথেনোস্ফিয়ারে প্রবেশ করে অত্যাধিক উষ্ণতায় গলতে থাকে, এটা উষ্ণতাই হবে, ঠিক আছে। এইভাবে দুটি পাতের সংঘর্ষ হলে নিমজ্জিত অংশটি ধ্বংসপ্রাপ্ত হয়, তাই অভিসারী পাত সীমানাকে বিনাশকারী বা ধ্বংসাত্মক পাত সীমানা বা ডিস্ট্রাকটিভ প্লেট মার্জিন বলা হয়। এবার দেখো 4 নম্বর, প্রশান্ত মহাসাগরের অগ্নিবলয় ভূমিকম্প প্রবণ কেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের উত্তরটা ডিসপ্লে হচ্ছে, তোমরা দেখে নাও, আমি আর এর উত্তরটা বললাম না, ঠিক আছে। এখানে দুটি শাখার কথা বলা হচ্ছে। প্রথম যে শাখাটা সেটা কি রয়েছে দেখো, পূর্ব উপকূলীয় বলয় দিয়ে পূর্ব উপকূলীয় বলয় পয়েন্ট করবে, দিয়ে এগুলো লিখবে। তারপরে ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম, পশ্চিম উপকূলীয় বলয় দিয়ে এখানে যা লেখা লিখবে। নেক্সট পয়েন্ট নেবে অধিকাংশ আগ্নেয়গিরির অবস্থানের কারণ, যে দেখো যেটা লেখানো হয়েছে সেটা সুন্দর করে লিখে দেবে। আশা করি তোমরা সকলে দেখতে পেয়েছো। এবার দেখো 5-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো দুটি, 5 গুণ 2 সমান 10। প্রথম যে প্রশ্নটা রয়েছে, কি প্রশ্ন রয়েছে দেখো, প্রথম প্রশ্ন, আগ্নেয় শিলা কাকে বলে? আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। 2 যোগ 3। তো দেখো আগ্নেয় শিলা কাকে বলে প্রথমে লেখানো হলো। আগ্নেয় শিলা কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো ইগনিয়াস রক। ইগনিয়াস শব্দটি ল্যাটিন শব্দ ইগনিস থেকে এসেছে, যার অর্থ অগ্নি। ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল ম্যাগমা ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে কিংবা ম্যাগমা অগ্নুৎপাতের সময় বাইরে বেরিয়ে এসে ঠান্ডা বাতাসের সংস্পর্শে শীতল ও জমাটবদ্ধ হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলা হয়। পৃথিবীতে প্রথম সৃষ্টি হয় এর আরেক নাম প্রাথমিক শিলা বা আদি শিলা, ঠিক আছে। দিয়ে এগুলো উদাহরণটা দিলে, দিয়ে তারপরে এবার আগ্নেয় শিলার বৈশিষ্ট্য লেখা শুরু করবে। বৈশিষ্ট্যতে কিন্তু 3 আছে, ঠিক আছে। তো প্রথম পয়েন্ট দিবে প্রাথমিক শিলা, দিয়ে লিখলে। নেক্সট পয়েন্ট দেবে কেলাসযুক্ত, দিয়ে লিখলে। তারপরের পয়েন্ট রাসায়নিক ধর্ম। নেক্সট পয়েন্ট কাঠিন্য। 5 নম্বর পয়েন্ট অস্থিরীভূত। তারপরে 6 নম্বর পয়েন্ট জল ধারণ ক্ষমতা। 7 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে কণাবিন্যাস। 8 নম্বর যে পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট হচ্ছে জীবাশ্মের অনুপস্থিতি। 9 নম্বর পয়েন্ট হচ্ছে খনিজের উপস্থিতি। এবার দেখো তোমাদের এখানে 10 নম্বর পয়েন্ট আসছে দারুণ ও ফাটল, ঠিক আছে। দারুণকে ইংরেজি হচ্ছে জয়েন্ট আর ফাটল ইংরেজি হচ্ছে ক্র্যাক। নেক্সট পয়েন্ট হচ্ছে মসৃণতা। তারপরে 12 নম্বর পয়েন্ট হচ্ছে রং, ঠিক আছে। এভাবে তোমরা এটা লিখবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, পাললিক শিলার উৎপত্তি কিভাবে হয়? রূপান্তরিত শিলা কাকে বলে? 3 যোগ 2 সমান 2 আছে। তো লিখবে পাললিক শিলা নিম্নলিখিত পর্যায়ে সৃষ্টি হয়। 1, শিলার ক্ষয়। আগ্নেয় শিলা সৃষ্টির পর বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, উষ্ণতা, বৃষ্টিপাত প্রভৃতি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় এবং চূর্ণ বিচূর্ণ হয়ে পলি, বালি, কাদা প্রভৃতি সূক্ষ্ম পদার্থে পরিণত হয়। 2, অপসারণ। দিয়ে লিখবে এইসব সূক্ষ্ম পদার্থ নদী, বায়ু, হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। দিয়ে নেক্সট পয়েন্ট দেবে সঞ্চয়। তারপরে পয়েন্ট দেবে সংঘবদ্ধকরণ। দিয়ে তারপরে শেষে যে প্রশ্নটা আছে 2-এর মান প্রশ্ন, রূপান্তরিত শিলা কাকে বলে, সেই রূপান্তরিত শিলার সংজ্ঞাটা এখানে তোমরা লিখে দেবে, এখানে ডিসপ্লে হয়েছে, আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। তারপর দেখো 3 নম্বর, শিলাচক্র বলতে কি বোঝো? শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়? এটা 2 যোগ 3। তো উত্তর লিখবে শিলাচক্র। শিলাচক্র কাকে বলে এখানে লেখানো হয়েছে, তোমরা দেখে নাও সুন্দর করে। তারপরে দেখো পরের যে পয়েন্টগুলো আছে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। প্রথম পয়েন্ট দিবে আবহাওয়া বিকার বা ওয়েদারিং, দিয়ে এটা লিখে ফেলবে। নেক্সট পয়েন্ট দিবে সংযোজন বা এডিশন। তারপরে পয়েন্ট দিবে অপসারণ বা ট্রান্সপোর্টেশন। নেক্সট হচ্ছে রেগোলিথের উৎপত্তি, মানে ফরমেশন অফ রেগোলিথ, দিয়ে এটা লিখে ফেলবে, ঠিক আছে। এবার 4 নম্বর দেখো,
পাললিক শিলা শ্রেণীবিভাগ করো। আর পাললিক শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায় কেন? 3+2। তো দেখো, পললের গঠন অনুসারে প্রথমে শ্রেণীবিভাগ করা হলো। তার প্রথম পয়েন্ট হচ্ছে যান্ত্রিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা। ঠিক আছে, যে দেখো ফার্স্ট পয়েন্ট করে এলাম। প্রথমে 3 প্রকারের হয়। পয়েন্ট দেবে প্রস্তরময়, তারপরে বালুকাময়, তারপরে কর্দমময়। তারপর 2 নম্বর পয়েন্ট দেবে রাসায়নিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা। তারপর 3 নম্বর পয়েন্ট দেবে জৈব উপায়ে সৃষ্ট পাললিক শিলা। তারপরে পললের উৎপত্তি অনুসারে, এটা আগেরটা হয়ে গেল পললের গঠন অনুসারে, এবার পললের উৎপত্তি অনুসারে। দেখো সংঘাত শিলা আর অসংঘাত শিলা। আচ্ছা, এই প্রশ্নে কিছুটা কন্টিনিউয়েশন পার্ট আছে, অর্থাৎ পাললিক শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায় কেন, তার উত্তরটাও তোমরা দেখে নাও। পাললিক শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায় কেন, তার উত্তর দেখো। দেখো, নদী, সমুদ্র বা হ্রদের তলায় স্তরে স্তরে পলি জমা হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণীর দেহ তার মধ্যে চাপা পড়ে যায়। পরবর্তীকালে পলি জমাটবদ্ধ হয়ে পাললিক শিলা গঠনের সময় ওই সব উদ্ভিদ বা প্রাণীর দেহ ধীরে ধীরে প্রস্তরীভূত হয়ে যায় এবং শিলাস্তরের ওপর তার ছাপ সৃষ্টি হয়। এই জন্য জীবাশ্ম শুধুমাত্র পাললিক শিলাতে দেখা যায়। এর উদাহরণটা তোমার লিখে দেবে। ঠিক আছে, তো এই গেল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর হলিস্টিক প্যাটার্নরি প্রশ্ন এবং তার উত্তর। আমাদের এখনকার আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর ভূগোলের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে 3 নম্বর সেটের স্কুলটা রয়েছে, অর্থাৎ বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয় এবং বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, যেটা 295 নম্বর পেজে হবে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার, তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে কি রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 গুণ 6 সমান 6। তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না এল তরঙ্গ নাকি পি তরঙ্গ নাকি এস তরঙ্গ? উত্তর হচ্ছে এস তরঙ্গ। 2 নম্বর, ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে CO2 O2 নাকি H2? উত্তর হচ্ছে O2। 3, পৃথিবী পৃষ্ঠে গড় তাপমাত্রা হলো কত? 15 ডিগ্রি সেলসিয়াস। 14, গুরুমণ্ডলের ক্লোফেসীমা ও নিফেসীমার মাঝে আছে রেপিত্তি বিযুক্তি রেখা। এই বিযুক্তি রেখাগুলো কিন্তু ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর, মহাদেশীয় ভূত্বক ব্যাসাল্ট, ডোলেরাইট, গ্রানাইট শিলা দ্বারা গঠিত। কোনটা? গ্রানাইট শিলা দ্বারা গঠিত হবে। 6 নম্বর, পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডল স্তরটি 3500 কিলোমিটার পুরু। এবার দেখো, নিচের বাক্যগুলি কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ লিখতে হবে। ভুটানের প্রধান ভাষা জাংথা, এটা শুদ্ধ। মূল্যবান রত্ন হিসেবে শ্রীলঙ্কার পদ্মরাগ মণির খ্যাতি পৃথিবী জোড়া, এটা ভুল। তো এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে মায়ানমার। এবার বলেছে পূর্ণবাক্য উত্তর তো বলেছে নেপাইদা কোন দেশের রাজধানী? উত্তর লিখবে মায়ানমার। পরেরটা, ক্যারেজ প্রথা বলতে কি বোঝো? উত্তর লিখবে এক ধরনের জলসেচ প্রথা হলো ক্যারেজ প্রথা। পাকিস্তানের পশ্চিমের শুষ্ক অঞ্চলে বালুচিস্তানের প্রচণ্ড তাপে শুকিয়ে যাওয়ার ভয়ে মাটির উপর দিয়ে জল নিয়ে যাওয়া সম্ভব হয় না বলে মাটির তলায় সুড়ঙ্গ কেটে কৃষি জমিতে জল নিয়ে যাওয়া হয়, একে ক্যারেজ প্রথা বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো নেক্সট, 3 নম্বর, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। সার্কের সদস্য দেশগুলির নাম লেখো। ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ আর আফগানিস্তান। পরেরটা, এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই। হচ্ছে ভুটান এবং হচ্ছে নেপাল। 3 নম্বর, মায়ানমারে কি কি ধরনের অরণ্য দেখা যায়? উত্তর লিখবে চিরহরিৎ, সরবর্গীয়, পর্ণমোচী ও ম্যানগ্রোভ বনভূমি দেখা যায়। সার্ক গঠনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি লিখবে? সার্ক প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হলো ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে শান্তি ও স্থায়িত্ব, বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্যিক পণ্যদ্রব্য আদান প্রদান, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি, সাংস্কৃতিক ভাবের বিনিময় ঘটানো ইত্যাদি। 4 নম্বর, দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি করতে বলেছে। উদাহরণসহ আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। দেখো, প্রথমে লিখবে আগ্নেয়গিরির প্রকৃতি ও অগ্নুৎপাতের সময়কালের ব্যাপ্তি অনুসারে আগ্নেয়গিরিকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো জীবন্ত মানে সক্রিয় আগ্নেয়গিরি, 2 সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। তো দেখো, প্রথমে পয়েন্ট করা হয়েছে অবিরাম আগ্নেয়গিরি, যেটাকে সক্রিয় আগ্নেয়গিরি বলা হয়। অর্থাৎ সক্রিয় আগ্নেয়গিরির দুটো পার্ট হচ্ছে অবিরাম আগ্নেয়গিরি এবং সবিরাম আগ্নেয়গিরি। দেখো, অবিরাম আগ্নেয়গিরি সম্বন্ধে সংজ্ঞা লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নাও। আর সবিরাম আগ্নেয়গিরি সম্বন্ধে সংজ্ঞা লেখানো হয়েছে, তার উদাহরণ দেওয়া হয়েছে। এবার দেখো, 2 নম্বর, এটা ছিল সুপ্ত আগ্নেয়গিরি। এই যে সুপ্ত আগ্নেয়গিরি দেখতে পাচ্ছ তোমরা, এই সুপ্ত আগ্নেয়গিরি সম্বন্ধে এখানে লেখানো হয়েছে, দেখে নিও। তার উদাহরণটাও এখানে দেওয়া হয়েছে। মৃত আগ্নেয়গিরির সংজ্ঞা এবং তার উদাহরণ দেওয়া হয়েছে। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না, এবং তোমাদের পরীক্ষা কাছে চলে আসছে যেহেতু, তার জন্য তোমাদের জাস্ট আমি এটা স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও এই উত্তরগুলো। 2 নম্বর, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে? সংজ্ঞা কি লিখবে? কেন্দ্রে আর উপকেন্দ্রের সংজ্ঞা লেখা আছে। দেখো, সংজ্ঞা
পৃথিবীর অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্প সৃষ্টি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলা হয়, আর ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের উপরে অবস্থিত স্থানকে উপকেন্দ্র বলা হয়। যদি কেন্দ্র আর উপকেন্দ্রের পার্থক্য দেওয়া থাকে তাহলে এই প্রশ্নের উত্তরটা লিখলেও হবে, যে এই উত্তরটা লিখিয়েছি। অবস্থান লেখা আছে দেখো, তারপরে তরঙ্গের প্রকৃতি, তারপরে তীব্রতা, তারপরে প্রভাব, তারপরে শেষে উদাহরণ। ঠিক আছে, এগুলো লেখানো হয়েছে। এবার দেখো 3 নম্বর, প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ কিভাবে গড়ে উঠেছে? যাকের উত্তরটা এখান থেকে লিখবে। অনেক সময় দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে। দুটো পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে, এর ফলে নিমজ্জিত পাতটির গলন হয়, সমুদ্রখাত সৃষ্টি হয় ও ভূত্বকের বিনাশ ঘটে। এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প ও অগ্নুৎপাতের ঘটনা দেখা যায়। দুটি পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে তাদের উপর পলি ভাঁজ খেয়ে দ্বীপ ও দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ এভাবেই গড়ে উঠেছে। তারপর দেখো 4 নম্বর যেটা রয়েছে কি বলেছে, ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গ পি ওয়েভ ও দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা এস ওয়েভের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। তো দেখো এখানে কি কি সংজ্ঞাগতভাবে পার্থক্য লেখানো হয়েছে, উৎপত্তিগতভাবে, প্রকৃতিগতভাবে, তরঙ্গ দৈর্ঘ্যভাবে, শক্তি, গতিবেগ, প্রতিটি বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লেখানো হয়েছে। তোমরা একবার দেখে নিও। ঠিক আছে, আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ এবং নিচেটা দেখে নাও। ভিডিওটা পজ করে তোমরা টুকে নিও। তারপর দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। পাললিক শিলার 5টি বৈশিষ্ট্য লিখতে বলেছে। দেখো প্রথম পয়েন্ট স্তরবিন্যাস, স্তরে স্তরে পলি জমে গঠিত হয় বলে পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা। তারপরে পয়েন্ট স্তরায়ন্তল, তারপরের পয়েন্ট হচ্ছে জীবাশ্মের উপস্থিতি, তারপরের পয়েন্ট হচ্ছে কাঠিন্য, তারপর শেষ 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রবেশ্যতা। প্রতিটি পয়েন্টের উপর ভিত্তি করে এখানে পাললিক শিলার বৈশিষ্ট্য লেখানো হয়েছে। এবার বলেছে চিত্রসহ উদ্বেদী ও নিঃসারী আগ্নেয়শিলা বিবরণ দিতে বলেছে। দেখো নিঃসারী আগ্নেয়শিলা পয়েন্ট করবে, দিয়ে দেখো নিঃসারী আগ্নেয়শিলা সম্বন্ধে এখান থেকে লেখা শুরু করবে, আদর অব্দি উদাহরণ দিবে ব্যাসাল্ট। আর উদ্বেদী আগ্নেয়শিলা গর্ভস্থ ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছাতে না পারে ভূ অভ্যন্তরে ফাটলের মধ্যে সঞ্চিত হয় এবং ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে উদ্বেদী আগ্নেয়শিলা বলে। আর উদাহরণ দিবে গ্রানাইট। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের ওপর শিলার প্রভাব আলোচনা করো। দেখো উত্তর এখান থেকে লেখা শুরু করবে। গোলাকৃতি ভূমি, চ্যাপ্টা ভূমিরূপ, বিভিন্ন শিলাগঠিত অঞ্চলে ভূমিরূপ বিভিন্ন ধরনের হয়। তো প্রথমটা যেমন দিলে তোমরা গোলাকৃতি ভূমি, চ্যাপ্টা ভূমিরূপ, কাঠ ভূমিরূপ, খাড়া ঢালযুক্ত ভূমিরূপ, জলপ্রপাত সৃষ্টি, মোনার্ক, সমতল ভূমি ও নিম্নভূমি, অবশিষ্ট পর্বত। এইসব পয়েন্টের উপর ভিত্তি করে এর উত্তরটা লিখতে হবে। আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো, আমি আর পড়লাম না। ঠিক আছে, এবার দেখো 9 নম্বর, এইটার যে শেষ পয়েন্ট সেটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত সমভূমি। দিয়ে লিখবে পাললিক শিলা দ্বারা গঠিত অঞ্চলে খুব সহজে এবং অতি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত সমভূমিতে পরিণত হয়। তো এই ছিল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। এতদূর অবধি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তো দেখো এবার পরবর্তীতে যেটা তোমাদের রয়েছে মডেল সেট 4 2025 সালের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্নপত্র, এটা তোমাদের রাইমার্টিনের 295 নম্বর পেজে পেয়ে যাবে, অর্থাৎ কোচবিহার রামবোলা হাই স্কুল এবং নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্র এটা। তো দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 গুণ 6 সমান 6। প্রথমে বলেছে পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে প্রতি 31, 33, 35, 40 মিটার গভীরতায়। উত্তর হচ্ছে 33 মিটার গভীরতায়। সিয়াল, গ্রানাইট নাকি ব্যাসাল্ট নাকি ডোলেরাইট নাকি নিচ দ্বারা গঠিত? উত্তর হচ্ছে গ্রানাইট। 3 নম্বর, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে কনরাড বিযুক্তি, গুটেনবার্গ বিযুক্তি, রেপিত বিযুক্তি নাকি মোহরভিসিক বিযুক্তি? উত্তর হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি। 4 নম্বর, মহাসাগরীয় ভূত্বক গঠিত হয় ডোলেরাইট, ব্যাসল্ট, কাদা পাথর নাকি গ্রানাইট শিলার দ্বারা? উত্তর হচ্ছে ব্যাসল্ট শিলার দ্বারা। 5 নম্বর, পৃথিবীর ব্যাসার্ধ হলো কত? 6370 কিলোমিটার। 6 নম্বর, ক্লোফেসিমা ও নিফেসিমা স্তর দুটি পৃথক আছে, পৃথক কে করেছে? রেপিত বিযুক্তি রেখা। তারপরে শূন্যস্থান পূরণ করতে বলেছে ভারত শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন করেছে পক প্রণালী দ্বারা। ঠিক আছে, ভারত আর শ্রীলঙ্কার মাঝে তাহলে কোন প্রণালী রয়েছে? পক প্রণালী। আচ্ছা, বর্মী মায়ানমারের প্রধান ভাষা। এবার দেখো বিয়েতে কি বলেছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 গুণ 2 সমান 2। ভুটানের প্রধান ভাষাটির নাম হচ্ছে জাংথা।
ইয়াঙ্গন শহরটি আমাদের কোন প্রতিবেশী দেশে অবস্থিত? উত্তর লিখবে মায়ানমার। তারপরে দেখো কি আছে, প্রশ্ন রয়েছে পাকিস্তানের জলসেচ ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। তো পয়েন্ট করবে জলসেচ পদ্ধতি, দিয়ে লিখবে পাকিস্তানে মূলত 3টি পদ্ধতিতে জলসেচ করা হয়, যথা 1 সেচ খাল, 2 ক্যারেজ প্রথা মানে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল সরবরাহ করা, আর 3 হচ্ছে বাঁধ। এবার দেখো সেচ খাল সম্বন্ধে লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও। পাকিস্তানের প্রায় 43 সেচ খাল রয়েছে, এখান থেকে উল্লেখযোগ্য অবধি লিখবে। তারপরে ক্যারেজ প্রথা সম্বন্ধে লেখানো হয়েছে, তোমাদের যদি টিকা আছে পরীক্ষায় ক্যারেজ প্রথা, তাহলে এখান থেকে এটুকু লিখলেও হবে। তারপরে দেখো 3 নম্বরে আছে বাঁধ, সেই বাঁধ সম্বন্ধে লেখানো হয়েছে। তোমরা একবার দেখে নিও, আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমার দেখতে আর ভালো লাগবে না। সার্ক কি? পুরো কথা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ। এর উদ্ভব কবে হয়েছিল? 1985 সালের 8ই ডিসেম্বর এই পরিষদ গঠিত হয়। সদস্য 7টি দেশ নিয়ে গঠিত। এটাও কিন্তু পরীক্ষায় আসে। কোন কোন দেশ? ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান। আর এর সদর দপ্তরটা জিজ্ঞেস করে, এর সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু। আর এর উদ্দেশ্যগুলো দেখে নিও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তোমাদের 7টা পয়েন্ট লেখানো হয়েছে। এই উদ্দেশ্যগুলো তোমরা ভালো করে দেখে নিও। এবার দেখো 3 নম্বর যে প্রশ্ন, দারুচিনির দ্বীপ আমাদের কোন প্রতিবেশী দেশকে বলা হয়? এই দেশটির প্রধান অর্থকরী ফসলটির নাম লেখো। উত্তর লিখবে দারুচিনির দ্বীপ শ্রীলঙ্কাকে বলা হয়। এই দেশটির প্রধান অর্থকরী ফসলটির নাম হলো কার্পাস, কলা, ছোট এলাচ। আচ্ছা, নিচের প্রশ্নটির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর হবে যে কোনো দুটি। 3 × 2 = 6। বিনাশকারী বা অভিসারী পাত সীমানা দুটি বৈশিষ্ট্য লেখো। নিরপেক্ষ পাত সীমানার একটি উদাহরণ দাও। উত্তর লিখবে অভিসারী পাত সীমানার বৈশিষ্ট্য, দিয়ে লিখবে 1 অভিসারী পাত সীমান্তে দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়। 2 এই পাত সীমানায় নতুন সুউচ্চ ভূমিরূপের উৎপত্তি হয়। আর ব্যাটার লিখবে হিমালয় পর্বত। আর নিরপেক্ষ পাত সীমানার একটি উদাহরণ হচ্ছে ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিজ চ্যুতি। 2 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের ফলে সৃষ্ট এস তরঙ্গের দুটি বৈশিষ্ট্য লেখো। আর পৃথিবীর 70% ভূমিকম্প হয় এই বলয়ে, এই বলয়টির নাম লেখো। তো দেখো এস তরঙ্গের কিছু বৈশিষ্ট্য লেখানো হয়েছে। বৈশিষ্ট্য কি কি বিষয়ের উপর ভিত্তি করে লেখানো হয়েছে? কম্পনের দিক, শক্তি, তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো বিষয়ের উপর ভিত্তি করে লেখানো হয়েছে। আর পৃথিবীর 70% ভূমিকম্প হয় এই বলয়ে, বলয়টির নাম কি? বলয়টির নাম হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় বলয়। 3 নম্বর, ম্যাগমা ও লাভার মধ্যে 3টি পার্থক্য লিখতে বলেছে। তো সংজ্ঞাগতভাবে পার্থক্য প্রথমে লেখানো হয়েছে, দেখো দেখে নিও। তারপরে প্রকৃতিগতভাবে পার্থক্য লেখানো হয়েছে। তারপরে বিষয় হচ্ছে গ্যাস ও বাষ্প, সেই হিসেবে লেখানো হয়েছে। তারপরে তাপমাত্রা, তারপরে রূপান্তর, তারপর ভূমিরূপ, এই কটা বিষয়ের পার্থক্য লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও। আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। এবার চলে যাচ্ছি, দেখো 5 নম্বর প্রশ্ন, আমি খুব শক্ত সূক্ষ্ম দানার কালো ধূসর বর্ণের শিলা রাস্তাঘাট নির্মাণে আমার ব্যবহার হয়ে থাকে। আমার মধ্য দিয়ে সহজে জল প্রবেশ করতে পারে, আমি কে? পাললিক শিলার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। সংজ্ঞা শিলার একটি উদাহরণ দাও। তো আমি হচ্ছি ব্যাসল্ট শিলা। আর পাললিক শিলার বিশেষত্ব স্তর বিন্যাসের ভিত্তি করে প্রথমে লিখবে, তারপরে স্তরায়ন্তল, তারপরে জীবাশ্মের উপস্থিতি। ঠিক আছে, স্তরবিন্যাস কি? স্তরে স্তরে পলি জমে গঠিত হয় বলে পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা। আর স্তরায়ন তল কি? একটি স্তর আরেকটি স্তর থেকে যে তল দ্বারা আলাদা থাকে তাকে স্তরায়ন তল বলা হয়। আর জীবাশ্মের উপস্থিতির ক্ষেত্রে কি লিখবে? একমাত্র পাললিক শিলাস্তরের মধ্যে জীবাশ্ম থাকে। আর সংঘাত শিলার একটি উদাহরণ হচ্ছে বেলে পাথর। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, গ্রানাইট শিলার রূপান্তরিত রূপটির নাম লেখো। আগ্নেয় শিলার 3টি বিশেষত্ব লেখো। আর জিপসামের একটি ব্যবহার লেখো। তো গ্রানাইট শিলার রূপান্তরিত রূপটির নাম হচ্ছে নিস। আর আগ্নেয় শিলার বৈশিষ্ট্য লেখানো হয়েছে, দেখো প্রথমে প্রাথমিক শিলা, কেলাসযুক্ত আর রাসায়নিক ধর্ম। আর জিপসামের একটি ব্যবহার, জিপসাম মাটির সংশোধন হিসেবে কাজ করে। এটি মাটির ক্যালসিয়াম ও সালফারের ঘাটতি পূরণ করে। আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। 3 নম্বর দেখো, শিলা কি? যে কোনো এক প্রকার শিলা সম্বন্ধে বিশদে বর্ণনা করো। উত্তর লিখবে খনিজ হলো এক বা একাধিক অজৈব মৌলে পদার্থ যৌগ। এক বা একাধিক খনিজের সমসত্ব ও অসমসত্ব মিশ্রণ, যা দিয়ে পৃথিবীর ওপরের শক্ত আবরণ ভূত্বক গঠিত হয়, তাদের একত্রে শিলা বলা হয়। এর উদাহরণ কি আছে? গ্রানাইট শিলা কোয়ার্জ, ফেলসপার, মাইকা ও হর্নব্লেড খনিজ দ্বারা গঠিত। আচ্ছা, নিঃসারী আগ্নেয় শিলা, সেটা সম্বন্ধে লেখানো হয়েছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 74 সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এতদূর অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে।
আমাদের এখনকার আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর ভূগোলের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে পঞ্চম সেটটা রয়েছে, অর্থাৎ পঞ্চম স্কুল বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল এবং ডেবরা হরিমতি সরস্বত বিদ্যা মন্দির, যেটা 296 নম্বর পেজে পেয়ে যাবে তার প্রশ্ন উত্তর। তো এরও পূর্ণমান 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে 1 গুণ 6 সমান 6। পৃথিবীর গভীরতম সোনার খনি কি? মারিয়ানা খাত, সুন্দা খাত নাকি রবিনসন দ্বীপ? উত্তর হচ্ছে রবিনসন দ্বীপ। সীমা স্তরটি গঠিত হয়েছে কোন শিলা দ্বারা? ব্যাসল্ট শিলা দ্বারা। জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, পৃথিবী বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প লিখেছেন কে? উত্তর লিখবে জুল ভার্ন। নেক্সট, প্রোপেসীমা হলো কেন্দ্রমণ্ডল নাকি গুরুমণ্ডল নাকি শিলামণ্ডলের অন্তর্গত স্তর? উত্তর লিখবে গুরুমণ্ডলের অন্তর্গত স্তর। শিয়াল ও সীমা স্তরের মাঝে আছে কনরাড বিযুক্তি রেখা। 6, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপর অংশের বিশেষ স্তরটি হলো অ্যাঙ্কেনোস্ফিয়ার। ঠিক আছে, নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে 1 গুণ 2 সমান 2। বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ কিওক্রাডং। শ্রীলঙ্কার একটি প্রধান শহর হচ্ছে কলম্বো। নিচের বাক্যগুলির কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লিখতে হবে। 1 গুণ 2 সমান 2। সার্কের সদর দপ্তর থিম্পুতে অবস্থিত, এটা ভুল। সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে অবস্থিত। 2, নেপালকে বর্জ্যপাতের দেশ বলা হয়, এটাও অশুদ্ধ, কারণ হচ্ছে ভুটানকে বলা হয়। 3 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 2 সমান 4 আছে। ভারতীয় উপমহাদেশ কাকে বলে? উত্তর লিখবে ভারতীয় উপমহাদেশ বলতে বোঝায় দক্ষিণ এশিয়ার 7টি দেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপকে। 2, প্রতিবেশী দেশগুলির কোনটি ভারতের কোন দিকে রয়েছে তা লেখো। পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, মায়ানমার। পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান। উত্তর দিকে রয়েছে নেপাল, ভুটান, চীন। দক্ষিণ দিকে রয়েছে শ্রীলঙ্কার মালদ্বীপ। এবার দেখো 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো ও একটি করে উদাহরণ দিতে বলেছে। দেখো, আগ্নেয়গিরির প্রকৃতি ও অনুৎপাতের সময়কালের ব্যাপ্তি অনুসারে আগ্নেয়গিরিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি, তারপর হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। এবার জীবন্ত সক্রিয় আগ্নেয়গিরি সম্বন্ধে লেখানো হয়েছে তার সংজ্ঞা, আর তার আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে অবিরাম আগ্নেয়গিরি আর একটা হচ্ছে সবিরাম আগ্নেয়গিরি। তো দেখো, দুটো সম্বন্ধে এখানে লেখানো হয়েছে এবং তার উদাহরণটা দেওয়া হয়েছে। তোমরা একবার দেখে নিও, আমি আর পড়ছি না, পড়লে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাবে। তারপর দেখো, সুপ্ত আগ্নেয়গিরি সম্বন্ধে লেখানো হয়েছে, তার সংজ্ঞা লেখানো হয়েছে, তার উদাহরণ দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা দেখে নিও। মৃত আগ্নেয়গিরি সম্বন্ধে লেখানো হয়েছে, তার সংজ্ঞা, তার উদাহরণ দেওয়া হয়েছে। আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো। এবার 2 নম্বর দেখো, মনে করো এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হলো, এইরকম পরিস্থিতিতে তুমি প্রথমেই কি কি করবে লেখো। উত্তরটা দেখে নাও কি আছে এখানে। 7টা পয়েন্টের উপর ভিত্তি করে 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8টা, টোটাল 8টা পয়েন্টের উপর ভিত্তি করে এটা লেখানো হয়েছে, তোমরা দেখে নিও। তারপর দেখো, টিকা লিখতে বলেছে সিসমোগ্রাফ ও রিক্টার স্কেল। প্রথমে দেখো, সিসমোগ্রাফ সম্বন্ধে লেখানো হয়েছে, এর অর্থ কি? গ্রিক শব্দ সিসমোস থেকে সিসমো শব্দটি এসছে, যার অর্থ ভূকম্পন, এবং গ্র্যাফ শব্দটির অর্থ হচ্ছে লেখচিত্র। তার সংজ্ঞা লেখানো হয়েছে, দেখো আবিষ্কারককে লেখানো হয়েছে, জন মিলনে আবিষ্কার করেছে, তার বৈশিষ্ট্যটা কি লেখানো হয়েছে। এবার দেখো পরেরটা যেটা আছে রিক্টার স্কেল, রিক্টার স্কেলের সংজ্ঞা লেখানো হয়েছে, উদ্দেশ্য লেখানো হয়েছে, বৈশিষ্ট্য লেখানো হয়েছে, আর উদাহরণ দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা সুন্দর করে তোমরা লিখে নিও, ভিডিওটা পজ করে লিখে নিও। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। এবার দেখো, নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটি রূপান্তরিত শিলা ও পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লিখতে বলেছে। তো পয়েন্ট দেবে রূপান্তরিত বা পরিবর্তিত শিলার বৈশিষ্ট্য। প্রথমে কি বিষয়ের উপর ভিত্তি করে বৈশিষ্ট্য লেখানো হয়েছে? কাঠিন্য, স্ফটিক, জীবাশ্মের অনুপস্থিতি, চিহ্ন, খনিজের উপস্থিতি, তারপরে দেখো তোমাদের শিলাকণার বিন্যাস, এতটা পয়েন্টের উপর ভিত্তি করে এটা লেখানো হয়েছে। তারপরে দেবে পরের যে প্রশ্ন আছে, যে পাললিক শিলার বৈশিষ্ট্য, পাললিক শিলার বৈশিষ্ট্যটা তোমরা লিখবে। পয়েন্ট কি কি দেবে দেখো, স্তরবিন্যাস, ত্বরায়ন স্থল, জীবাশ্মের উপস্থিতি, কাঠিন্য, প্রবেশ্যতা, সম্পদের উপস্থিতি, কেলাস, প্রকৃতি। হ্যাঁ, এগুলো বিষয়ের উপর ভিত্তি করে এর বৈশিষ্ট্য লিখবে। তারপর দেখো, শিলাচক্র একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। তো এর উত্তরটা দেখো, এখান থেকে শুরু করবে। ভূ অভ্যন্তরে উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল বা ছিদ্র পথ দিয়ে অগ্নুদ্গমের মাধ্যমে ভূপৃষ্ঠে লাভারূপে এসে অথবা ভূত্বকের মধ্যেই শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলা সৃষ্টি হয়। তারপরে দেখো 1, 2, 3, 4 এরকম পয়েন্ট দেওয়া হয়েছে, এবং এভাবে এই প্রক্রিয়াকে শিলাচক্র বলে, এতটা অবধি লিখবে। গিয়ে দেখো শিলাচক্রের যে ছবিটা এখানে দেওয়া হয়েছে, সেই ছবিটা সুন্দর করে তোমরা এঁকে দেবে। ঠিক আছে,
আশা করি তোমরা ছবিটা এঁকে নিয়েছো। এবার দেখো পরের যে প্রশ্ন, আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ দাও। দেখো আগ্নেয় শিলা পয়েন্ট দিবে, দিয়ে তোমরা এখান থেকে এতটা লিখবে, দিয়ে এর উদাহরণটা লিখবে। ব্যাসল্ট ও গ্রানাইট। এবার শ্রেণীবিভাগ কি কি আছে, উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা যায়। নিঃসারী আগ্নেয় শিলা লিখলে তার উদাহরণটা দিলে। তারপরটা হচ্ছে উদ্বেদী আগ্নেয় শিলা, তার উদাহরণটা তোমরা এখানে দিলে। ঠিক আছে, উৎপত্তিস্থলের শিলার গভীরতার ভিত্তিতে এই শিলাকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি, পাতালিক শিলা, উপপাতলিক শিলা। ঠিক আছে, সেটা সম্বন্ধে এখানে লেখানো হয়েছে, তোমরা লিখে নিও। এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের পঞ্চম সেটের প্রশ্ন এবং তার উত্তর। এখনো অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে, এবং তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো করাচ্ছি সেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটি বিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। ভালো করে দেখে যাবে এবং সবার আগে তোমরা কিন্তু আগে টেক্সট বুকটা খুঁটিয়ে পড়বে, তারপরে এই প্রশ্ন উত্তরগুলো সলিউশন করবে। আমাদের এখনকার আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 6 নম্বর সেট যেটা আছে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার, অর্থাৎ গোড়াবাজার আইসিআই ইনস্টিটিউশন ও পরমানন্দ জগন্নাথ ইনস্টিটিউশন, যেটা 296 নম্বর পেজে পেয়ে যাবে প্রশ্নবিচিত্রার, তার প্রশ্ন এবং উত্তর। প্রথমে কি আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 গুণ 6 সমান 6। এই প্রশ্নেও কিন্তু তোমাদের পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। প্রোফেসিমা ও নিফেসিমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো কনরাড, রেপিত্তি, লেম্যান নাকি মোহবৃত্তি রেখা। তো প্রোফেসিমা ও নিফেসিমার মধ্যে বিযুক্তি রেখাটি কি, রেপিত্তি। তারপরে দেখো, ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পের যে তরঙ্গ, সেটি হলো কোন তরঙ্গ, উত্তর হচ্ছে পি তরঙ্গ। 3 নম্বর, পৃথিবীর মোট আয়তনের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে, উত্তর হচ্ছে গুরুমণ্ডল। 4 নম্বর, শিলামণ্ডলের গভীরতা প্রায় 30 কিলোমিটার। 5 নম্বর, কেন্দ্রমণ্ডলের অপর নাম নিফে। 6 নম্বর, রবিনসন দ্বীপের গভীরতা প্রায় 3 থেকে 4 কিলোমিটার। তারপরে শূন্যস্থান পূরণ করতে বলেছে, ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। তারপরে দেখো, এক কথা উত্তর দিতে বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি, উত্তর লিখবে মেঘনা। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কি, উত্তর লিখবে পেড্রো তালাগালা। নেক্সট, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। তো সার্ক মানে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের ফুল ফর্ম কিন্তু তোমাদের পরীক্ষা দিতে পারে, হলো দক্ষিণ এশিয়ার 8টি দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্থা। এর সদস্য দেশগুলি হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। এটি 1985 সালে প্রতিষ্ঠিত হয়। সার্কের উদ্দেশ্য হলো সদস্য দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক বিনিময় এবং আঞ্চলিক স্থিতিশীলতা উন্নত করা। ক্যারেজ প্রথা কি? ক্যারেজ প্রথা বলতে বোঝায় একটি বিশেষ ধরনের ভূমি ব্যবহার করার পদ্ধতি, যেখানে জমিকে ছোট ছোট অংশে ভাগ করে চাষ করা হয়। এই পদ্ধতিতে কৃষকেরা একই জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করে, যা মাটির উর্বরতা বজায় রাখতে এবং ফসলের বৈচিত্র্য বাড়াতে সাহায্য করে। আরও তোমরা কি লিখতে পারো, পাকিস্তানের শুষ্ক অঞ্চল, বালুচিস্তান প্রদেশ সহ মরুপ্রায় অঞ্চলগুলিতে যাতে জল শুকিয়ে না যায়, সেই জন্য মাটির নিচে সুড়ঙ্গের কংক্রিট সুড়ঙ্গ কেটে ক্যারেজ পথে জলসেচ করা হয়। ঠিক আছে, এর ফলে জল বেশি পরিমাণে বাষ্পীভূত হতে পারে না, জলের অপচয় কম হয়। এগুলো তোমরা ক্যারেজ পথে লিখতে পারো। তারপরে দেখো 3 নম্বরে, মায়ানমার থেকে ভারতে আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো। উত্তর লিখবে, মায়ানমার থেকে ভারতে আমদানিকৃত দ্রব্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো চাল, ডাল, তৈলবীজ, কাঠ, রত্নপাথর এবং সামুদ্রিক খাদ্য। আচ্ছা, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যারা যারা লেখো, এটা যেহেতু 2 নম্বরের আছে সেহেতু ছোট করে লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও। ঠিক আছে, এখান থেকে এটুকু লিখলেই কিন্তু হবে, ছোট করে লিখলেই হবে। যখন বড় প্রশ্ন দেবে তখন এটা বড় করে লিখবে। তারপরে দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি বলেছে। অপসারী পাতসীমানাকে কেন গঠনকারী পাতসীমানা বলা হয়, তার উত্তরটা দেখো এখানে লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও। কারণ কেন বলা হয়, 1, 2, 3, 4 চারটে পয়েন্টের ভিত্তি করে লেখানো হয়েছে। 2 নম্বর, ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো। ভূমিকম্প সৃষ্টির কারণকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে কৃত্রিম কারণ। তো প্রাকৃতিক কারণ এখানে জানতে চেয়েছে, তো পাত সঞ্চালন, নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল, অগ্নুদ্গম, বাষ্পরাশির চাপ, ধস, হিমানি সম্প্রপাত, উল্কাপাত, কাস্ট অঞ্চলে ছাদের স্তূপ। আচ্ছা, যদিও এটা প্রাকৃতিক কারণ জানতে চেয়েছে, তবুও এখানে কৃত্রিম কারণ লেখানো হয়েছে। একবার তোমরা দেখে নাও, জলাধার নির্মাণ আর অন্যান্য কারণ এখানে কৃত্রিম কারণের মধ্যে পড়ছে। ঠিক আছে, যদি জানে কৃত্রিম কারণ
যদি জানতে চায় তাহলে কিন্তু কৃত্রিমকরণে এটা লিখলেই হয়ে যাবে। এবার টিকা লিখতে বলেছে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, খুব ইম্পর্টেন্ট টিকা, ভালো করে রাখবে। বিশ্বের 40% আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে ঘিরে নিরপেক্ষ ও অভিসারী পাত সীমান্তে আংটি বা বলয় আকারে বা কোমর বন্ধনী আকারে অবস্থান করছে। মেঘলা শব্দের অর্থ কোমর বন্ধনী, তাই এই অংশকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলে। এর দুটি শাখা আছে, যথা পূর্ব উপকূলীয় বলয় আর পশ্চিম উপকূলীয় বলয়, ঠিক আছে। আর এগুলো এগুলো সম্বন্ধে যা লেখানো হয়েছে তা লিখবে। তারপরে অধিকাংশ আগ্নেয়গিরির অবস্থানের কারণটা এখানে লেখানো হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই বলা হয় অবধি এটা লিখবে, ঠিক আছে। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তার জন্য আমি আর পড়লাম না, তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর, ভূগাঠনিক প্রক্রিয়া বলতে কি বোঝো। দেখো এই সংজ্ঞা লেখা আছে, তার বৈশিষ্ট্য লেখানো হয়েছে 1, 2, 3, 4, 4টে পয়েন্ট এখানে লেখানো হয়েছে। অবস্থান লেখানো হয়েছে, অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া এখানে লেখানো হয়েছে। দেখো অন্তর্জাত প্রক্রিয়া সম্বন্ধে লেখানো হয়েছে আর বহির্জাত প্রক্রিয়া সম্বন্ধে লেখানো হয়েছে, এতটা লিখলে কিন্তু এটা হয়ে যাবে। তারপরে দেখো নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো দুটি। আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে তুলনামূলক আলোচনা করতে বলেছে। দেখো কি বিষয়ের উপর করা হয়েছে, সৃষ্টি, শিলার প্রকৃতি, কাঠিন্য, জীবাশ্ম, স্তর, কেলাসের অস্তিত্ব আর ক্ষয়িষ্ণুতা, এগুলোর উপর ভিত্তি করে আগ্নেয় শিলা এবং পাললিক শিলার পার্থক্য লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো ভিডিওটা পজ করে। তারপর দেখো প্রাথমিক শিলা কাকে বলে, উদাহরণস্বরূপ আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ করো। তো এর উত্তরটা দেখো এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে পয়েন্ট দেবে আগ্নেয় শিলা, তারপর পয়েন্ট দেবে উৎপত্তি, শ্রেণীবিভাগ করবে। উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলাকে দুটি ভাগ করা যায়, নিঃসারী আগ্নেয় শিলা, উদ্বেদী আগ্নেয় শিলা। তারপরে তোমরা লিখবে উপপাতালিক শিলা, দিয়ে এতটা অবধি লিখবে, তাহলে হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। 3 নম্বর, শিলা চক্র বলতে কি বোঝো, কার্স্ট ভূমিরূপ কাকে বলে। এর সংজ্ঞা, উদাহরণ দেওয়া হয়েছে। তারপর কার্স্টের ভূমিরূপের সংজ্ঞা, উৎপত্তি, ভূমিরূপ, এগুলো সব দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমরা এবার দেখে নিও। তারপরে দেখো পয়েন্টগুলো একবার দেখে নিও, 1 নম্বর 2 নম্বর পয়েন্টগুলো দেখে নিও, এর উদাহরণটাও কিন্তু দেওয়া হয়েছে। তাহলে এতটা পর্যন্ত লিখলে কিন্তু এটা হয়ে যাবে। এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের 6 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। ভিডিওটা যদি এত অবধি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। এগুলো কিন্তু ভালো করে তোমরা পড়ে যাবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। আগে বইটা খুঁটিয়ে পড়ে তারপরে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো প্র্যাকটিস করবে। আমাদের এখনকার আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর ভূগোলের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা যে 7 নম্বর সেটের স্কুলটা রয়েছে, অর্থাৎ হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এবং বিবেকানন্দ বিদ্যাপীঠ, যেটা 297 নম্বর পেজে পাবে, তার প্রশ্ন এবং উত্তর। এখানেও তোমাদের পূর্ণমান আছে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী কিন্তু এই প্রশ্নগুলো সেট করা হয়েছে। দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, 1 গুণ 6 সমান 6। প্রথম যে প্রশ্ন আছে কি আছে দেখো, আজ থেকে পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় কত বছর আগে, 260 কোটি, 360 কোটি, 460 কোটি নাকি 560 কোটি বছর আগে। উত্তর লিখবে 460 কোটি বছর আগে। নিফেসিমা বলা হয় যে স্তরকে, কোনটা, উত্তর লিখবে অন্তঃগুরুমণ্ডলকে। 3 নম্বর, সমস্ত মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে যে ভূমিকম্প তরঙ্গ, তা হলো এটা হচ্ছে পি তরঙ্গ। 4 নম্বর, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত কোনটা, মোহরভিসিক বিযুক্তি রেখা। তো এই বিযুক্তি রেখাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোনটা কোন স্তরের মাঝে অবস্থিত সেগুলো কিন্তু ভালোভাবে করে রাখবে। মহাদেশীয় ভূত্বক যে উপাদান দ্বারা গঠিত সেটি হলো তো যেটা হবে বি, সিলিকা ও অ্যালুমিনিয়াম। 6 নম্বর, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের স্তর হলো অ্যাস্টেনোস্ফিয়ার। এবার দেখো 2 নম্বর, শূন্যস্থান পূরণ করতে বলেছে, 1 গুণ 2 সমান 2। প্রথম যে প্রশ্ন আছে, বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। সার্ক এর সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার কিন্তু এই প্রশ্নটা আসছে বিভিন্ন স্কুলে। নির্দেশ মতো উত্তর দাও। জাফনা হলো পাকিস্তানের একটি বিখ্যাত শহর, এটা অশুদ্ধ, কারণ জাফনা হলো শ্রীলঙ্কায় অবস্থিত। 2 নম্বর, প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ভারতের কোন প্রতিবেশী দেশ বিখ্যাত, উত্তর লেগে বাংলাদেশ। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 2 গুণ 2 সমান 4। নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন। তো দেখো নেপাল কেন পর্যটন শিল্পে উন্নত, এটা দেখো পয়েন্ট করে লেখানো হয়েছে। ভারতের উত্তরে অবস্থিত স্থলবেষ্টিত দেশ নেপাল পর্যটন শিল্পে অভাবনীয় উন্নতি করেছে। তার কারণ, প্রথম পয়েন্ট কি, অপরূপ প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য। তারপরে ট্রেকিং ও পর্বতারোহণ। 3, স্থাপত্য ও ভাস্কর্য। 4, রাজধানী হিসেবে কাঠমান্ডু লিখবে।
5 হোটেল ও রেস্টুরেন্ট, 6 সরকারি আনুকূল্য। এইসব পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদের লেখা রয়েছে, সেটা সুন্দর করে লিখে নিও। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদের দেখতে আর ভালো লাগবে না। 2 নম্বর, মায়ানমারের বনজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর লিখবে, মায়ানমারে অত্যাধিক বৃষ্টিপাতের জন্য এদেশে প্রায় 60% ভূমি অরণ্যাবৃত। সেই জন্য মায়ানমার বনজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। এখানকার জলবায়ু বৈচিত্র্যের জন্য এদের স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সেগুলি হলো, প্রথম পয়েন্ট দেবে চিরহরিৎ বৃক্ষ, তারপরে পয়েন্ট দেবে সরলবর্গীয় বৃক্ষ, দিয়ে তার উদাহরণ দেবে, তারপরে পয়েন্ট দেবে পর্ণমোচী বৃক্ষ, তারপরে পয়েন্ট দেবে তৃণভূমি, এবং 5 নম্বর পয়েন্ট দেবে ম্যানগ্রোভ বনভূমি। দিয়ে পরিবারে জন্মায় এতটা অবধি লিখলেই এই প্রশ্নের উত্তরটা লেখা হয়ে যাবে। তারপরের যে প্রশ্নটা রয়েছে, এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই। উত্তর লিখবে নেপাল ও ভুটান। এবার দেখো 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। লাভা ও ম্যাগমার মধ্যে পার্থক্য লিখতে বলেছে। দেখো এখানে কি কি বিষয়ের উপর লেখানো হয়েছে, দেখো সংজ্ঞা, প্রকৃতি, প্রথমে সংজ্ঞা আছে, তারপর প্রকৃতি আছে, তারপর গ্যাস ও বাষ্প, তারপর তাপমাত্রা, তারপর রূপান্তর, তারপর ভূমিরূপ। এইসব বিষয়ের উপর লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও, আমি আর পড়লাম না। এদিকে আছে ম্যাগমা আর ডান দিকে আছে লাভা। আশা করি তোমরা সকলে দেখে লিখে নিয়েছো ভিডিওটা পজ করে। এবার দেখো 2 নম্বর যে প্রশ্ন, ভূমিকম্পের পি, এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। তো দেখো এর উত্তরটা লিখবে, ভূমিকম্প তরঙ্গ প্রধানত 3 প্রকার হয়: প্রাথমিক তরঙ্গ, গৌণ তরঙ্গ আর পৃষ্ঠ তরঙ্গ। প্রতিটি পয়েন্ট এখানে লেখানো হয়েছে। প্রাথমিক তরঙ্গ তার বৈশিষ্ট্য লেখানো হয়েছে, গৌণ তরঙ্গ তার বৈশিষ্ট্য লেখানো হয়েছে, কম্পনের দিক, শক্তি, তরঙ্গ দৈর্ঘ্য এইসব পয়েন্টের ভিত্তি করে। পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ তার বৈশিষ্ট্য লেখানো হয়েছে, দিয়ে এখানে কম্পনের দিক, শক্তি, তরঙ্গ দৈর্ঘ্য এই পয়েন্টের ভিত্তি করে লেখানোর পরে এই উত্তরটা এতটা অবধি শেষ। ঠিক আছে, বড় অবধি শেষ। তারপর দেখো 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করবে। এখানে দেখো 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 4টে পয়েন্টের উপর ভিত্তি করে এই প্রশ্ন উত্তরটা লেখানো হয়েছে, তোমরা দেখে নিও। 4 নম্বর, মনে করো সুনামি শুরুর পূর্বাভাস পাওয়া গেল, তখন তুমি কি করবে? দেখো এখানে দেখো মোট 8টা পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদের এখানে লেখানো হয়েছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা পয়েন্টের উপর ভিত্তি করে লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও। এই প্রশ্নটাও কিন্তু বিভিন্ন স্কুলে আসছে। এবার দেখো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো দুটি আগ্নেয় শিলা কাকে বলে? নিঃসারী ও উদ্বেদী শিলার মধ্যে পার্থক্য লিখতে বলেছে। তো আগ্নেয় শিলা কাকে বলে তার পয়েন্ট করে লেখানো হয়েছে দেখো, আর এর উদাহরণটা কী লেখা আছে, ব্যাসল্ট ও গ্রানাইট। এবার দেখো নিঃসারী আর উদ্বেদী শিলার মধ্যে পার্থক্য লিখতে বলেছে। কি কি বিষয়ের পার্থক্য লিখতে বলেছে দেখো, সংজ্ঞা, অবস্থান, কণার আকার, রং, আপেক্ষিক গুরুত্ব আর শ্রেণীবিভাগ, এইসব বিষয়ের ভিত্তি করে পার্থক্য লিখতে বলেছে। দেখো পার্থক্যটা লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও। আমি আস্তে আস্তে স্ক্রল করছি ভিডিওটা, আশা করি তোমরা দেখে নিয়েছো, স্ক্রিনশট নিয়ে নিয়েছো। দেখো এবার পরের প্রশ্ন, ভূমিরূপের ওপর শিলার প্রকৃতির 3টি প্রভাব লেখো আর জিপসামের 2টি ব্যবহার লেখো। তো এটা তোমাদের এর আগেও করিয়েছি, এর আগের সেটগুলোতে। বিভিন্ন প্রকার শিলাগঠিত অঞ্চলের ভূমিরূপ বিভিন্ন ধরনের হয়, যেমন গোলাকৃতি ভূমি পয়েন্ট করবে, তারপরে চ্যাপ্টা ভূমিরূপ, তারপরে কাজ ভূমিরূপ, দিয়ে জিপসামের একটি ব্যবহার এখানে লেখানো হয়েছে। দেখো এখানে 2টি ব্যবহার লেখানো হয়েছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বর যে প্রশ্ন, জীবাশ্ম কাকে বলে? পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। তো এর সংজ্ঞা লেখানো হয়েছে, উৎপত্তি লেখানো হয়েছে, গুরুত্ব লেখানো হয়েছে। তো এইভাবে তোমরা লিখবে। এরপরে পয়েন্ট দেবে উদাহরণ, তারপরে পাললিক শিলার বৈশিষ্ট্য, স্তরবিন্যাস, ত্বরায়নস্থল, জীবরাশির উপস্থিতি, কাঠিন্য, প্রবেশ্যতা, এইসব পয়েন্টের ভিত্তি করে এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে। এরই সাথে সাথে শেষ হলো তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সপ্তম সেটের প্রশ্ন এবং তার উত্তর। এতটা অবধি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। এবার দেখো আমাদের বর্তমান আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে 8 নম্বর স্কুলটা রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস এবং বার্লো গার্লস হাই স্কুল এইচএস, যেটা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 297 নম্বর পেজে পেয়ে যাবে তার প্রশ্ন এবং উত্তর। দেখো প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 6 সমান 6। কী বলেছে? ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ দিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল, কেন্দ্রমণ্ডল, নিফেসীমা নাকি কোনোটিই নয়? উত্তর লিখবে শিলামণ্ডল।
কেন্দ্রমণ্ডলের গভীরতা প্রায় 4000, 3500, 2500 নাকি 4500 কিলোমিটার? উত্তর লিখবে 2500 কিলোমিটার। 3 নম্বর, ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে আছে সিলিকন, লোহা, অক্সিজেন নাকি কার্বন? উত্তর লিখবে অক্সিজেন। 4 নম্বর, রাশিয়ার কোলা উপদ্বীপের গভীরতম কৃত্রিম গর্তটির গভীরতা হলো 4, 10, 12 নাকি 22? উত্তর হচ্ছে 12 কিলোমিটার। 5 নম্বর, সীমাস্তরের ঘনত্ব কত? 5.9 গ্রাম পার ঘন সেন্টিমিটার। 6 নম্বর, লোহা সব থেকে বেশি পরিমাণে আছে কোথায়? উত্তর লিখবে গুরুমণ্ডলে। এবার দেখো 2 এর দাগের প্রশ্ন, নেপালের রাজধানীর নাম কি? উত্তর লিখবে কাঠমান্ডু। এটা প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। 2, ভারতের এমন একটি প্রতিবেশী দেশের নাম লেখো যার সমুদ্র বন্দর নেই। এটা নেপাল হতে পারে, ভুটান হতে পারে, যা খুশি লিখলেই একটা হবে, ঠিক আছে। এবার শুদ্ধ অশুদ্ধ লিখতে বলেছে। মায়ানমারের প্রধান নদীর নাম হচ্ছে মহাবলী গঙ্গা, এটা অশুদ্ধ। 2 নম্বর, বাংলাদেশের প্রধান শিল্প পাট শিল্প, এটা শুদ্ধ। এবার দেখো 3 এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে বলেছে। 2 × 2 = 4, প্রতিটি প্রশ্নের মান 2 করে আছে। বাংলাদেশ কি কি পণ্য ভারতে রপ্তানি করে? উত্তর লিখবে বাংলাদেশ ভারতে পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত দ্রব্য, মাছ, শুটকি, রাসায়নিক সার ইত্যাদি রপ্তানি করে। সার্ক কি? এটা কিন্তু অনেক বিদ্যালয় পরীক্ষায় আসছে, খুব ভালো করে করবে। সার্ক কি, এর ফুল ফর্মটা করে নেবে। সার্ক হলো দক্ষিণ এশিয়ার 8টি দেশের একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এই দেশগুলি হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান। এই সংস্থাটির উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। 3, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে আলোচনা করো। দেখো এখান থেকে এতটা লিখলেই হয়ে যাবে, যেহেতু 2 নম্বর প্রশ্ন আছে, বেশি বড় লিখতে হওয়ার দরকার নেই। তোমাদের এর আগে আমি যে সেট করিয়েছি সেখানে বড় করে লিখিয়ে দিয়েছি। যদি বড় করে বলে সেটা বড় করে লিখবে, যদি ছোট করে বলে তাহলে ছোট করে লিখবে, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন? দেখো এর উত্তরটা তোমরা দেখে নিও। এখান থেকে পৃথিবী থেকে অনুভব করতে পারি, এতটা অবধি লিখলেই হবে। দেখো সক্রিয়তার ভিত্তিতে উদাহরণসহ আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ করো। এর উত্তরটা দেখো এখান থেকে লিখবে। পয়েন্ট কী কী আছে দেখো, জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি, তার পয়েন্ট ভেতরে 2টো ভাগ আছে, অবিরাম আগ্নেয়গিরি আর সবিরাম আগ্নেয়গিরি। তারপর পয়েন্ট হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, তারপর পয়েন্ট আছে মৃত আগ্নেয়গিরি, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর, অভিসারী পাত সীমানা ও অপসারী পাত সীমানার মধ্যে পার্থক্য লেখো। দেখো কী কী বিষয়ের উপর ভিত্তি করে লেখানো হয়েছে। সংজ্ঞা, ফলাফল ও সৃষ্ট ভূমিরূপ আর উদাহরণ, এই সব বিষয়ের উপর ভিত্তি করে এটা লেখানো হয়েছে। তোমরা দেখে নাও, আশা করি তোমরা দেখে নিচ্ছ। উদাহরণ এইটা লিখলেই কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো 5 নম্বর, আমি আর পড়ছি না, পড়লে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি শিলাচক্রের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে 1, 2, 3, 4 দিয়ে সবশেষে এই প্রক্রিয়াকে শিলাচক্র বলে লিখবে। দিয়ে দেখো এই ছবিটা এখানে আঁকা হয়েছে, এই ছবিটা সুন্দর করে এঁকে দেবে, ঠিক আছে। এবার দেখো পাললিক শিলার বৈশিষ্ট্য লিখতে বলেছে। যে পাললিক শিলার বৈশিষ্ট্য এখানে লেখানো হয়েছে, কী কী পয়েন্টের ভিত্তি করে লেখানো হয়েছে দেখো। স্তরবিন্যাস, স্তরায়ন্তল, জীবাশ্মের উপস্থিতি, কাঠিন্য, প্রবেশতা। আচ্ছা, তারপরে দেখো রূপান্তরিত শিলার বিশেষত্ব উল্লেখ করো। এবার রূপান্তরিত বা পরিবর্তিত শিলার বৈশিষ্ট্য কী কী পয়েন্টের ভিত্তি করে লেখানো হয়েছে দেখো। কাঠিন্য, স্ফটিক, জীবাশ্মের অনুপস্থিতি, চিহ্ন, খনিজের উপস্থিতি, তারপরে শিলাকণার বিন্যাস, এইসব মানে বিষয়ের ভিত্তি করে এটা লেখানো হয়েছে। এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 8টা সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। এই ভিডিওটা একটু বড় হয়েছে যেহেতু এখানে 8টা সেটের প্রশ্ন উত্তর করানো হলো, তো তোমরা একটু মন দিয়ে দেখো। এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় অনেক কমন পাবে। আগে তোমরা বইটা খুঁটিয়ে পড়ো, তারপরে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। আর তোমাদের পরীক্ষা যেহেতু 1 এপ্রিল থেকে শুরু, হাতে আর বেশি সময় নেই, তোমরা মন দিয়ে পড়াশোনা শুরু করো। এর পরবর্তীতে কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর তোমরা চাও সেটা কমেন্ট লিখে জানাবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা লিখতে ভুলবে না। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।